ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 11:32। আমি রাসেল আছি আপনাদের সাথে, যেখানে ভূতের ভয়ে আমরা শুরু করছি আপনাদের সাথে আজকের একটা নতুন এপিসোড। এবং এই এপিসোডে আমরা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবেন আমাদের সাথে। আর সেই সাথে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষভাবে আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ভালোর দলে থাকা মানুষটি অবশ্যই ভালো থাকবে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি পায়েল 2012 সাল থেকেই ভূত এফএম আর বর্তমানে ভূত.com এর সাথে আছি। বলতে পারেন আসক্ত। 12 সালে ক্লাস 5-এ পড়তাম। একেবারে ছোট থেকেই ভূত প্রেত জিনের গল্প শুনতে প্রচন্ড ভালোবাসতাম। সবার কাছে বায়না ধরতাম ভূতের গল্প শোনানোর জন্য। পরবর্তীতে আমার কাজিন বলল, হ্যাঁ তো গল্প বলতে পারবো না, তোমার ক্যাটাগরির একটা শো আছে ভূত এফএম, প্রতি শুক্রবার রাত 11:59 হয়। ভূতের গল্পগুলো ওখানেই শুনে নিও। বেশ, আমি তো মহা খুশি। খুলনার মেয়ে আমি। খুলনায় আমার ওই ছোট্ট ঘরটা প্রতি শুক্রবার রাত 11:59 থেকে রোমাঞ্চকর এক জগতে পরিপূর্ণ হয়ে যেত, যে জগৎ থেকে আজ ফিনল্যান্ডে এসেও আমি বের হতে পারিনি। কর্মব্যস্ত হয়ে জীবনে বর্তমানে আমার এন্টারটেইনমেন্টের একটাই মাধ্যম ভূত.com, ইউটিউবে। আমার কাছে মনে হয় ভূত এফএমের সর্বোচ্চ অর্জনই ভূত.com, কারণ ভূত এফএম সবার মনের মধ্যে এমন একটা জায়গা করে নিয়েছিল যে শোটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পরেও ভূত.com এর মধ্য দিয়ে তাকে কামব্যাক করতে হয়েছে। যাই হোক, ইন্ট্রোটা বোধহয় একটু বেশি বড় হয়ে গেল, ক্ষমা চেয়ে নিচ্ছি সেজন্য। তবে সত্যি বলতে কি, ভূত এফএম এমন একটা ইমোশনের জায়গা যে অনেক কথা এমনিতেই বের হয়ে আসে। এবার ঘটনায় যাই। প্রথমেই বলেছি, ছোটবেলা থেকে এক অদ্ভুত রকমের ইন্টারেস্ট ফিল করতাম জিন ভূতের ব্যাপারে। আর কেন জানি না, অদ্ভুতভাবে যে কোনো নেগেটিভ এনার্জি আমি ফিল করতে পারি খুব ছোট থেকেই। আমার বাবার বাড়ি খুলনা জেলা স্কুলের অপোজিটে, একেবারে প্রপার টাউনে। তবে আমার নানু বাড়ি খুলনার ফুলতলা উপজেলার অন্তর্গত একটা গ্রামে। আমার মা একজন সোশ্যাল ওয়ার্কার এবং আইনজীবী। কাজের সুবাদে এবং বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে শৈশবের অধিকাংশ সময়ই আমাকে আমার নানু বাড়িতেই কাটাতে হয়েছে। শহরের তুলনায় গ্রামের দিকে এসব ঘটনাগুলো তুলনামূলক বেশি দেখা যায়, যার জন্য অনেক ঘটনার চাক্ষুষ সাক্ষী হয়েছি। তেমনই কয়েকটি ঘটনার যোগফল শোনাবো আজকে। ঘটনা 1। আমাদের নানু বাসায় এক অদ্ভুত সমস্যা হলো। জিনিসপত্র প্রচুর এলোমেলো হয়। যে কোনো একটা জিনিস নির্দিষ্ট কোনো জায়গায় রাখলে পরবর্তীতে সেই জিনিস আর সেখানে পাওয়া যায় না। 2-4 বা আরও কিছুদিন পর জায়গার জিনিস ঠিক সেই জায়গাতেই পাওয়া যায়। এসব বেশ কিছু জিনিস আমাদের পরিবারের কাছে বেশ নর্মালি ছিল, কারণ আমরা এগুলোর সাথে একেবারেই অভ্যস্ত। তবে নতুন কেউ যদি আমাদের বাসায় স্টে ওভার করে, প্যারানর্মাল কিছু না কিছু সে অনুভব করবেই। স্টিল এখনো। আমার বিয়ে হয় 2022 সালে। আমার হাজবেন্ড যেদিন প্রথম আমার নানু বাসায় থাকে, সেই রাতে সে একেবারে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। কি ঘটেছিল সেই ঘটনাই বলছি এবার। আমার নানু বাসা 2 তলা বিশিষ্ট, অনেকগুলো রুম নিয়ে বিশাল বড় একটা বাড়ি। জয়েন্ট ফ্যামিলি আমাদের। নিচতলায় আমার নানুমণির রুমে এসি ছিল। গরমের সময় হতে আমি আর আমার হাজবেন্ড সেই ঘরেই ঘুমোতে যাই। স্বাভাবিকভাবেই কিছুক্ষণ গল্পগুজব করতে করতে আমি ঘুমিয়ে পড়ি। বাকি ঘটনা আমার হাজবেন্ডের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। গল্প করার এক পর্যায়ে চোখটা একেবারেই লেগে গেল। ঘুমিয়ে পড়লাম। গরমকাল, ঘরে এসি চলছে, তবু ঘুমের এক পর্যায়ে হঠাৎ করে প্রচণ্ড গরম লাগতে শুরু করলো। গায়ের কম্বল পাশে সরিয়ে দিতে গিয়ে সামান্য ঘুমটা ভেঙে গেল। রুমে ডিম লাইট জ্বলছে। আধো আধো চোখে তাকিয়ে দেখি, আমি হঠাৎ অনুভব করলাম রুমের ভেতর কেউ যেন এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড় দিল। প্রথমে ভেবে নিলাম হয়তো চোখের ভুল। চোখ কচলে চোখকে অন্ধকারের সাথে একটু অভ্যস্ত করে নিলাম।
এবার এদিক ওদিক ভালোভাবে তাকিয়ে যেই না চোখটা বন্ধ করব, একেবারে সেই মুহূর্তে দেখি আমার পায়ের কাছে ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। এটা কিন্তু আমার কল্পনা বা স্বপ্ন নয়, আমি সম্পূর্ণ সজ্ঞানে। বাচ্চাটার সাইজ দেখে মনে হচ্ছে বয়স কতই বা, এই 5-6। তখন পর্যন্ত আমার কাছে কোনো কিছুই অস্বাভাবিক লাগেনি। এই ফ্যামিলির নিউ মেম্বার আমি, হতে পারে আমার ওয়াইফের কোনো আত্মীয়। তবে পরক্ষণেই আবার ভাবছি, লাস্টে সবাই যখন গোল টেবিলে বসে একসাথে খাচ্ছিলাম, সর্বকনিষ্ঠ সদস্যর বয়স ছিল মিনিমাম 10-12 বছর। এসব ভাবতে ভাবতেই পায়ের কাছে তাকিয়ে দেখি এখনো ঠিক ওইভাবেই ঘাড়টা সামান্য বাঁদিকে হেলিয়ে পায়ের কাছেই অবয়বটা দাঁড়িয়ে আছে। ততক্ষণ আমি প্রচণ্ড ঘামছি। এবার তাকিয়ে দেখি বাচ্চাটির অবয়ব আস্তে আস্তে বিছানায় উঠে আসলো, আমার পায়ের কাছ থেকে উঠে বাম পাশে দাঁড়ালো। এদিকে সেই মুহূর্তে আমি আমার ওয়াইফকে ডাকার জন্য পাশ ফেরার চেষ্টা করতে গিয়ে দেখি আমার সম্পূর্ণ বডি ফ্রিজ হয়ে আছে। গলা থেকে আওয়াজ বের করতে পারছি না, শুধুমাত্র ঘাড় ঘোরানো বাদে আর কিছুই করতে পারছি না। অতঃপর অবয়বটি আমার কাছে এসে বুকের ওপরে বসল, আস্তে আস্তে মুখ বাড়িয়ে দিল। তার মুখ আর আমার মুখের ব্যবধান হয়তো 20-25 সেন্টিমিটার। তখন আমি খুবই স্পষ্ট দেখতে পেলাম অবয়বের মুখটাকে। খুবই সাদামাটা চেহারা, এক্সপ্রেশনলেস, এমনভাবে তাকিয়ে আছে আমার দিকে, হয়তো 3-4 মিনিট তাকিয়েই ছিল। এদিকে আমার ভেতরে ভয় চেপে বসেছে। আমি বুঝতে শুরু করেছি যেটাই হচ্ছে আমার সাথে সেটা স্বাভাবিক কিছু না। কিছুক্ষণ পরেই অবয়বটি আমার বুকের ওপরে উঠে দাঁড়ালো। আমি তার ভরও ফিল করতে পারছি। তারপর বাচ্চা সুলভ আচরণ করতে করতে এক লাফে বুকের ওপর থেকে লাফ দিল, লাফিয়ে আমার ওয়াইফের ওপর থেকে ডিঙিয়ে আবার একটা লাফ দিয়ে খাট থেকে নিচে নামলো। নেমে ছোট বাচ্চার মতো ছোট ছোট লাফ দিতে দিতে আবার সম্পূর্ণ ঘর প্রদক্ষিণ করলো। লাফাতে লাফাতে যখন দরজার দিকে গেল, তখন আমি ফ্রিজ হয়ে আছি, ঘাড় ঘুরিয়ে শুধু দেখেই যাচ্ছি সবকিছু। এরকম অবস্থায় দরজার কাছে দাঁড়িয়ে অবয়বটি পেছন ঘুরে আবারও আমার দিকে তাকালো। সেই এক্সপ্রেশনলেস তাকানো। তাকিয়ে 1-2 মিনিটের মধ্যে ঘর থেকে বেরিয়ে গেল। অবয়বটি বেরোনোর 40 থেকে 50 সেকেন্ডের মধ্যেই ফজরের আজান দিল। আজানের শব্দ কানে আসা মাত্রই আস্তে আস্তে আমার সমস্ত শরীর ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে আমি লাফিয়ে উঠে বসেই ওয়াইফকে ডাক দিলাম। ও ঘুম থেকে উঠে আমার দিকে তাকানো মাত্রই আমি বলে উঠলাম, জানো, আমি অস্বাভাবিক কিছু একটা দেখেছি। ট্রাস্ট মি, আমি ঘুমিয়েছিলাম না। যা হওয়ার সম্পূর্ণ আমার চোখের সামনেই হয়েছে, টোটালি ক্রিস্টাল ক্লিয়ার। আমি দেখলাম একটা বাচ্চা। এতটুকু বলতে না বলতেই ও আমাকে থামিয়ে দিয়ে বলল, হো, সমস্যা নেই, ঘুমাও, কিছু হবে না, সকালে উঠে কথা বলি। বলেই শুয়ে পড়ল। আমি ওর বিহেভ দেখে আরো অবাক হলাম। পরে ঘুম তো আর হলোই না, বাকি সময় ফোন দেখে কাটিয়ে দিলাম আর অপেক্ষায় রইলাম ওর ঘুম থেকে ওঠার। যেহেতু নতুন জামাই, প্রথমবারের জন্য গিয়েছিলাম, ন্যাচারালি অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়ায় সবাই টায়ার্ড ছিল। সকালে নাস্তার টেবিলে বসে আমি আবারও জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার কি মনে আছে ভোর রাতে আমি তোমাকে ডেকেছিলাম? কথাটা শোনা মাত্রই ও নানুমণিকে বলে উঠল, নানুমণি, কাল আমরা তোমার ঘরে শুয়েছিলাম না, ফারাবি কাল ওকে দেখেছে। এদিকে আমি কিছুই বুঝতে পারছি না, ওরা কি বলা বলি করছে। নানুমণি বলল, তুমি আগে থেকে ওকে কিছু বলনি? ও বলল, না, মনে ছিল না, আমি কি জানতাম এমনটা হবে। এসব শুনে আমি কনফিউজড হয়ে গেলাম। বললাম, দয়া করে আমি কি জানতে পারি কি ঘটেছে? পরবর্তীতে আমার ওয়াইফের কাছ থেকে আসল ঘটনা জানতে পারলাম। ঘটনাটা এমন, নানুমণির পূর্বপুরুষ অর্থাৎ নানুমণির দাদা ইরান থেকে এসেছিলেন। তার দাদা ছিলেন ইরানের একজন নামকরা ইমাম, যিনি রুকাইয়ার মাধ্যমে মানুষের চিকিৎসা করাতেন। প্রচুর জিন তার বশে ছিল এবং সার্বক্ষণিক তাকে পাহারায় রাখতেন। প্রচলিত আছে, বংশে এমন কেউ থাকলে, অর্থাৎ যদি আধ্যাত্মিক কোনো শক্তি থাকত, তাহলে মৃত্যুর আগে সেই ক্ষমতা যে কোনো বংশধরকে সে দিয়ে যেত। ঠিক তেমনি উনি সেই ক্ষমতা নানুমণির দাদাকে দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, আমি সবার উপকার করতে করতে নিজের বড্ড ক্ষতি করে ফেলেছি। আমি খালি হাতে কাউকে ফেরাতে পারি না। মানুষের উপকার করতে যেয়ে আমি এক জিনের বাদশার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছি। সে আমাদের পেছনে লেগেছে। আমি হয়তো তার সাথে পারবো না,
তোমাকে আমি আমার আল্লাহর থেকে অর্জিত কিছু জিনিস শিখিয়ে দিয়ে যাব। শেখা শেষ হলে এদেশ থেকে তুমি অনেক দূরে চলে যাবে, যেখানে গিয়ে মানুষের খেদমত করবে। মূলত এই কারণেই তিনি ইরান থেকে একা হেঁটে হেঁটে বাংলাদেশে আসেন। তখন অবশ্য এটা বাংলাদেশ ছিল না। যাই হোক, এখানে এসেও উনিও ইমামতি শুরু করেন এবং তার দাদার মতন তিনিও এখানে রুকাইয়ার মাধ্যমে চিকিৎসা করতেন সবার। এখানেই বিয়ে করেন। পরবর্তীতে বংশ বড় হয় এবং সম্পূর্ণ জ্ঞান না হলেও আমার নানুমণিকে কিছুটা শিখিয়ে দিয়ে যান। পরবর্তীতে তার মৃত্যুও স্বাভাবিক ছিল না। জনগণের সমস্যার সমাধান করতে গিয়ে তাঁরও জিনদের সাথে শত্রুতা হয়ে যায় এবং পরবর্তীতে তাঁরও অস্বাভাবিক মৃত্যু হয়। এবার বাকি ঘটনা আমিই বলছি। ঘটনার শুরুতেই বলেছিলাম নানু বাসায় প্রচুর জিনিসপত্র এলোমেলো হয়। এর কারণ হলো নানুমণির যেই ঘরটায় আমরা শুয়েছিলাম সেই রুমটার একটা বিশেষত্ব আছে। নানু বাসার বাড়ির পজিশনটা একটু খুলে বলি। আমার নানু বাসার যে পাঁচিল, তার পাশে একটা পুকুর, আর পুকুরের ওপারেই রেল লাইন। পুকুর পাড়ে রাস্তার পাশে একটা বটগাছ আছে। মোট কথা রেল লাইন ক্রস করে বটগাছ, পুকুর, নানু বাসা। আর নানু বাসা থেকে 3টা বাড়ি পরেই খুলনার বিখ্যাত একটি মসজিদ, এতিমখানা এবং মাদ্রাসা। নাম বললেই খুলনার সবাই চিনবে, তবে গোপন রাখলাম। আমরা সবাই হয়তো কম বেশি জানি এতিমখানায় শুধু মানুষই শিক্ষা গ্রহণ করে না, জিনরাও মানুষ বেশে এসে শিক্ষা গ্রহণ করে চলে যায়। মসজিদে সবার মাঝে এসে নামাজও পড়ে। এই জন্যই প্রতিটি এতিমখানায় কিন্তু ছাত্রদের শেখানো হয় স্বাভাবিক মানুষ কিভাবে নামাজ আদায় করে এবং জিনেরা কিভাবে নামাজ আদায় করে। এটা শেখানোর একটাই কারণ, ছাত্ররা দীর্ঘদিন মসজিদের কোয়ার্টার বা এতিমখানায় থাকে। তারা যেন অস্বাভাবিক কিছু দেখে ভয় না পায়, সে বিষয়ে আগে থেকেই সতর্ক করে দেয়া হয়। ওই মসজিদ এবং এতিমখানায় এমন প্রচুর ঘটনা আছে। মাঝে মধ্যেই জামায়াতে নামাজ বা এতিমখানায় জিনের উপস্থিতি দেখা যায়। এখন ওই এতিমখানা আর পুকুরের পাশের বটগাছটার মাঝ বরাবর একটা লাইন যদি আমরা টানি, তাহলে নানু বাসার যে রুমটায় আমরা ঘুমিয়েছিলাম ওই রুমটা ঠিক সেই লাইনে পড়ে যাবে। এর প্রথমেই আমি বলেছিলাম যদি ওই লাইন অনুযায়ী হিসেব করি তবে বটগাছটার পরে প্রথম বাসাটাই আমাদের। জিন ইনসান দুইটা জাতিকেই আল্লাহ পাক বানিয়েছেন, ডিফারেন্স একটা জায়গাতেই। জিন জাতি আমাদের দেখতে পায়, কিন্তু আমরাও পছন্দের মানুষদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা ঘটনা শুনছি, আপনাদের কমেন্ট পাচ্ছি, কমেন্ট পড়ছি এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের শুনছেন। জুনায়েদ হুজুরের ঘটনা শুনতে চান একজন জানিয়েছেন, খুব দ্রুতই জুনায়েদ হুজুরের MDPO লিখেছেন, এটা আপনারা শুনতে পাবেন এবং আমরা সেটার প্রস্তুতিও নিচ্ছি। কিছুদিনের মধ্যে আপনারা শুনতে পাবেন। এছাড়াও পাবনা থেকে আরাফাত আমাদের লিখেছেন আমাদেরকে। সিয়াম আশিক আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। মেহের এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ফারদিন আমাদের সঙ্গে আছেন। DK মনস্টার আমাদের সঙ্গে আছেন। নীলপরি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ফায়াজ খান, এবং তিনি বলেছেন যে এই ঘটনা আগেও বলেছেন, তাই এই ঘটনা আগে বলার কোনো কারণ তো আমি দেখছি না। আমি ঠিক শিওর না। আর কারো কি মনে হয়? চলুন শুরু করা যাক। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আরও একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। তবে তার আগে বিশেষভাবে অনুরোধ করব, যারা আমাদের শুনছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ মেহেদি হাসান ফিরে এলাম আমার দ্বিতীয় ঘটনা নিয়ে। আশা করছি ভালো আছেন। ভূত.com সকল শ্রোতাকে জানাই আন্তরিক ভালোবাসা। আমার পাঠানো প্রথম ঘটনা টুঙ্গিপাড়ার কুশুলি গ্রামে, যেটা আমার এক দাদার সাথে ঘটেছিল। সেটা পড়ে শোনানোর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।
এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি আবারও বলতে শুরু করেছেন, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি গাজীপুরে বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপের আরএমজি সেক্টরের ওয়্যারহাউস অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। সাধারণত গাজীপুরের শ্রীপুর এরিয়ায় যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে সেগুলো অনেক বড় এবং গ্রিন প্রজেক্ট হিসেবে গড়ে তোলা হয়েছে। এখন আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার সাথে শেয়ার করেছেন আমারই একজন সহকর্মী, তার নাম আবু রায়হান। তার পূর্বের কর্মস্থলে একজন লোডারের সাথে ওয়্যারহাউসের ভেতরে এই ঘটনাটি ঘটে। যারা গার্মেন্টস সম্পর্কে জানেন তারা হয়তো বুঝবেন যে ওয়্যারহাউস কি। আসলে ওয়্যারহাউস হচ্ছে মূলত স্টোর, যেখানে ফেব্রিক অ্যাক্সেসরিজ রিসিভ এবং ডেলিভারি করা হয়। তো রায়হান ভাই পূর্বে যে গ্রুপে কর্মরত ছিলেন সেটাও বাংলাদেশের অন্যতম পরিচিত একটি প্রতিষ্ঠান। সঙ্গত কারণে আমি সেটার নাম বলতে পারবো না। ওনাদের ওয়্যারহাউসটি ছিল 4 তলা ভবন সমান উঁচু, 1 তলা ভবন বাট উঁচু 4 তলা সমান, আর র্যাকগুলো 4 তলা বিশিষ্ট। প্রথম ও দ্বিতীয় তলা র্যাকে ফেব্রিক, তৃতীয় তলায় অ্যাক্সেসরিজ আর চতুর্থ তলার র্যাকে কার্টন রাখা হতো। আসলে এই ওয়্যারহাউসগুলো কতটা বড় হয় সেটা কেউ না দেখলে বলে বোঝানো সম্ভব না, বিশেষ করে একটা বড় গ্রুপের সেন্ট্রাল ওয়্যারহাউস ও স্টোরগুলো। মূলত পুরো গার্মেন্টস ফ্যাক্টরিটি যেখানে নির্মাণ করা হয়েছিল, লোকমুখে শোনা যায় পূর্বে সেখানে শ্মশান ছিল। টুকিটাকি ভৌতিক ঘটনা ইতোপূর্বে অনেকবারই ঘটেছে, কিন্তু রায়হান ভাইয়ের লোডারের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা সবকিছুকে ছাপিয়ে যায়, সবার মনে ভয় ছুঁয়ে দেয়। ওই দিন রাত 10টায় 1 লরি কার্টন আসে। রাত 8টার পর স্টাফরা সবাই চলে যায়। এরপর যদি কোনো ফেব্রিক বা অ্যাক্সেসরিজ আসে সেগুলো লবিতে রাখা হয়, বাট কার্টন আসলে সেগুলো 4 তলার র্যাকে একেবারেই ওঠানো হয়। সকালে এসে স্টাফরা ওগুলো ইনভেন্টরি করে। তো লরি থেকে কার্টনগুলো ছোট ট্রলি গাড়িতে ভরে লিফট দিয়ে 4 তলায় রেখে আবার এসে ট্রলি ভরে নেওয়া হচ্ছে। মোট 2টো ট্রলি, লোডার মোট 10 জন। এর মধ্যে যার সাথে ঘটনাটা ঘটেছে তার নাম মজিদ মিয়া। এভাবে আনার এক পর্যায়ে মজিদ মিয়া খুব ক্লান্ত হয়ে পড়ে। সে এক ফাঁকে গিয়ে কাউকে কিছু না বলে দ্বিতীয় তলার র্যাকে ফেব্রিকের মধ্যে গিয়ে শুয়ে পড়ে। তো সারাদিনের ক্লান্ত শরীর তার ঘুম পেয়ে যায়। ওদিকে কি হয়, কার্টুন আনতে গিয়ে বাকি 9 জন যখন তাকে আর পায় না, তারা চিন্তা করে হয়তো ওর শরীর খারাপ লাগছে, এই জন্য কাউকে কিছু না বলে বাসায় চলে গেছে। আবার একটু বিরক্তও হয় ওরা, কারণ এই লাস্ট ট্রিপটা দিলে আজকের মতো কাজ শেষ সময়েও কাউকে কিছু না বলে চলে গেল। এটা কেউ কেউ ভালোভাবে নিল না। ওদিকে ওনারা ওনাদের কাজ শেষ করে চলে যায়। সবাই যাওয়ার পর সিকিউরিটি এসে সব পাওয়ার অফ করে দেয়, শুধুমাত্র ইমার্জেন্সি লাইট অন করে দিয়ে চলে যায় এবং গেটগুলো বাইরে থেকে লক করে দেয়। ওনাদের যে নির্ধারিত স্থান সেখানেই তারা থাকে। মসজিদ মিয়া ভেতরে রয়ে গিয়েছে, এটা কেউ জানে না, জানার কথাও না কারো। ওদিকে মজিদ মিয়া ক্লান্ত শরীরে ঘুমানোর এক পর্যায়ে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে তার নাকে কেমন একটা পচা গন্ধ টের পায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সেরকম ফিল হওয়ার পরে উঠে চোখ খোলে। তখন সে চিন্তা করে হয়তো সে স্বপ্ন দেখছিল। যখনই এইসব চিন্তা করতে করতে তার চেতনা ফিরে আসে, তখনই সে চিন্তা করে হায় হায় যায় অবস্থা। এক লাফে র্যাক থেকে নেমে দাঁড়িয়ে দেখার চেষ্টা করে কে এটা, আদৌ কি তার সাথে আবার কেউ মজা করছে নাকি অন্য কিছু। এই ভেবে মজিদ মিয়া যখনই পেছন ফিরে তাকালো, সে ইমার্জেন্সি লাইটের আলোতে দেখল একটা অন্ধকার অবয়ব তার সামনে দাঁড়িয়ে, মুখটা ঢাকা। মজিদ মিয়ার গলা থেকে কোনো আওয়াজ আসছে না, আর সে এক চুরো নড়তে পারছে না। তখন হঠাৎ ওই অবয়বের মুখ থেকে কাপড় সরে যায়, আর মজিদ মিয়া স্পষ্ট দেখতে পায় ওই অবয়বটা আর কেউ নয়, সে নিচে। তখন সে ভয়ে মাগো বলে চিৎকার দিয়ে দৌড় দেয়। এক দৌড়ে সে দ্বিতীয় তলার র্যাক থেকে নেমে গ্রাউন্ড ফ্লোরে একদম হল রুমে চলে আসে, কিন্তু তার যাওয়ার পথ তো বন্ধ। সে খুব চিৎকার করে সাহায্য চাইতে থাকে, বাট তার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। তখন দ্বিতীয় তলা থেকে বীভৎস হাসির শব্দ শোনা যায়।
মজিদ মিয়ার মনে হচ্ছিল এই হাসির আওয়াজেই তার প্রাণ বেরিয়ে যাবে। এরপর মজিদ মিয়া হঠাৎ দেখতে পায় গ্রাউন্ড ফ্লোরে ফেব্রিক কোয়ারেন্টাইন এরিয়া থেকে দুটো অবয়ব, যাদের মাথা নেই, দুই হাতে দুটো ফেব্রিকের রুল হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে। আসলে ইমার্জেন্সি লাইটের আলোতে সব দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। সে তখন গ্রাউন্ড ফ্লোরের অন্য পাশের দরজার দিকে দৌড় দেয়, এই আশায় যে ওই দরজা হয়তো খুলতে পারে। কিন্তু র্যাকের ভেতর অন্ধকারে দৌড়াতে গিয়ে সে কিছু একটার সাথে বেশ জোরে ধাক্কা খায় এবং সেখানে কিছুক্ষণ সেন্সলেস অবস্থায় থাকে। হঠাৎ আবার যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে আবিষ্কার করে একটা খোলা মাঠে। সে তো ছিল স্টোর রুমে, কিন্তু এই মুহূর্তে খোলা মাঠে সে কিভাবে এলো? কিন্তু এত কিছু ভাবার এখন সময় নেই, তাকে বাঁচতে হবে। সে উঠে দৌড়াতে থাকে, কিন্তু সে কোথায় যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। এভাবে কিছুক্ষণ দৌড়ানোর পরে সে এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে সে দেখতে পায় কাঠ দিয়ে চিতা জ্বালানো হচ্ছে, লাশ পোড়ানো হচ্ছে। লাশ পোড়ানোর গন্ধে তার দম বেরিয়ে আসছে। আর যারা এই লাশগুলো পোড়াচ্ছে তারা আর কেউ নয়, সে নিজেই। সবাই দেখতে তার মতো, মুখমণ্ডল পোড়া, চোখগুলো বড় বড়। চিতা থেকে একটা হাত অচম্বিতে বেরিয়ে আসে। এসব দেখে সে আর নিতে পারে না, সেন্সলেস হয়ে লুটিয়ে পড়ে। সকালে সকলের ডাকাডাকি আর মুখে পানি মারার ছিটায় মজিদ মিয়ার জ্ঞান ফেরে। এক রাতেই তার অবস্থা দেখে আর এভাবে পড়ে থাকতে দেখে সবাই বুঝতে পারল মজিদ মিয়ার সাথে কিছু একটা হয়েছে। তার চোখ মুখে ভয়ের প্রতিচ্ছবি। সে মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছে না। তাকে তার বাড়িতে নিয়ে আসা হয়। সিনিয়র কলিগরা তাকে পরিষ্কার জানিয়ে দেয়, যা হয়েছে এগুলো নিয়ে কারোর সাথে আলোচনা করবে না। সবাই বুঝতে পারছিল খারাপ একটা কিছু ঘটেছে তার সাথে, কিন্তু এটা তো কাজের জায়গা, তাই জনমনে আতঙ্ক তৈরি না করে ওটাকে চাপা দিয়ে রাখতে হবে। আর মজিদ মিয়াকেও ওই দিনের পরে অফিসে আসতে নিষেধ করে দেয়া হয়। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, বাট সত্য বলতে এই রোজা থেকে অনেক কষ্ট করে লিখলাম। আশা করব সকলের ভালো লেগেছে। বুঝতেই পারছেন রমজানের সময় এই ঘটনাটি পাঠিয়েছিলেন তিনি। আশা করছি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হাজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমাদের সঙ্গে ছিলেন আজকে যে গেস্ট, তার সেখানে ইলেকট্রিসিটির একটু ঝামেলা হয়েছে, সুতরাং আমরা আমাদের তৃতীয় ঘটনাতেও এখনই চলে যাব। শেষে উনি যখন আসবেন তখন তার ঘটনা আমরা শুনবো। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি তৃতীয় ঘটনায় যাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন প্রতিটি ঘটনা। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হাজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আমাদের গেস্ট চলে এসছেন, যে যদিও তার ওখানে ইলেকট্রিসিটি নাই, সুতরাং তিনি আবার হারিয়ে যাবার আগে আমি ভাবলাম যে তার ঘটনাটা শুনেই তারপরে আমরা আপনার পরের ঘটনায় যাই। আচ্ছা, আব্দুল্লাহ জুবায়ের অভি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার ওখানে ইলেকট্রিসিটি নাই, তারপরে আপনি কষ্ট করে জয়েন করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটু বলবেন যে আপনি রাজশাহীর কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন? জি রাসেল ভাই, আমি রাজশাহীর বেলদারপাড়া অঞ্চল থেকে যুক্ত হয়েছি। আপনি বেলদারপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে যে ঘটনাটি বলবেন সেই ঘটনাটি কি রাজশাহীরই ঘটনা শুনবো না অন্য কোনো জায়গার ঘটনা? পড়তে বসতাম, তখনই আমার ব্রেনে একটা দুর্বিষহ ব্যথা চলে আসতো এবং যন্ত্রণা অনুভূত হতো অনেক। এবং তখনকার এইসব কথাবার্তা আমি আমার আম্মুকে বললাম যে আসলে এরকম আমার সমস্যা হচ্ছে, এখন কি করা যেতে পারে। আম্মু বললো হয়তো বা এটা মানসিক সমস্যা হতে পারে, তুই ডাক্তার দেখা। তো আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে খুলে বললাম যে এরকম আমার সমস্যা হচ্ছে, আমি কোনো ডিভাইস বা
কোনো ইন্টারনেট ডিভাইস এগুলো সহ্য করতে পারছে না। ইভেন আমার পাশের রুমে সাপোজ আমার আব্বু ফোন ইউজ করছে, তার পাশের রুমে আমি বসে আছি এবং আমি পাশের রুম থেকে আমার ব্যথা যন্ত্রণা অনুভব করছি ব্রেনে। এরকম একটা সমস্যা হল দিলাম যে আসলে আমার সাথে কি সমস্যা হয়েছে। তো হুজুর বলল যে তোমার সাথে জিন আছে, তোমাকে আসলে সবচেয়ে খারাপ যে কাজটা কুফরি, সেই কুফরিটা করা হয়েছে এবং তোমার সাথে 4টা জিন লাগিয়ে দেওয়া হয়েছে, যার জন্য তোমার আচার আচরণে এরকম রেকলেস ভাব দেখা যাচ্ছে। এছাড়া বলা হয় যে পুরো ফ্যামিলির সাথেই কিছু একটা খারাপ করা হয়েছে। তখন আমরা জিজ্ঞেস করলাম যে আসলে কে এই কাজটা করতে পারে। তখন হুজুর বললো যে হুজুররা তো আসলে কবিরাজ ডাইরেক্ট বলে না যে আসলে কে এমনটা করেছে, কিন্তু তারা হিন্ট দিল যে আপনার অতি কাছের কেউ এবং আপনার বাসারই কেউ এই কাজটা করেছে। তখন আমরা বুঝতে পারলাম আসলে কে এই কাজটা করছে, সেটা আমি উল্লেখ করতে যাচ্ছি না। তো হুজুর বললো যে আচ্ছা ঠিক আছে, তোমার আপনার সবার সাথে থাকতে হতো, আমাকে একা একা থাকতে হতো আমার স্টাডির জন্য। তখন তো আমাকে পড়ি বিভিন্নভাবে ডিস্টার্ব করতো। আসলে হঠাৎ করে এই পড়িটা মানে আমার যেই যৌন চাহিদা যেটা, সেটা হঠাৎ করে অত্যন্ত পরিমাণে বেড়ে যায় এই পড়ির কারণে, যার ফলে আমার বিভিন্ন রকম সমস্যা হতে শুরু করে এবং অনেকদিন যাবত এই পড়ির সাথে আমি সাফার করি এবং এই পড়ির কারণে আমার ব্রেনের পিছন সাইডে একটা ব্যথা হতো এবং আমি তখনকার 4-5 দিন যাবত আসলে কোনো কাজ ঠিকভাবে করতে পারতাম না। আমার সেন্স মনে হতো। এইভাবে চলতে থাকলো বেশ কয়েকদিন। আমি আবারও একটা সমস্যার মধ্যে আসলে পড়ে গেলাম। আপনার ঘটনার জন্য, এবং আপনি অনেক কষ্ট করে অনেক ঝামেলার মধ্যে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন এবং আশা করছি ভবিষ্যতে আপনাকে আমরা আবারও পাবো। আপনি যদি আমাদের লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান শেষ মুহূর্তে, তাহলে বলতে পারেন। আমি এটাই বলবো রাসেল ভাই যে দেখেন, আমরা সবাই একসময় মারা যাব এবং এই দুনিয়ার যে জীবনটা, এটা বড্ড ক্ষণস্থায়ী। এই জীবনে কারোর সাথে শত্রুতা, হিংসা বশত আমরা যেন কোনো পাপ কাজ না করে বসি, ব্ল্যাক ম্যাজিকের পথে আমরা যেন না যাই, আমরা যেন আল্লাহকে ভয় পাই এবং মানুষকে যেন আমরা কষ্ট না দিই। এটাই আমি বলতে চাই রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ জুবায়ের অভিকে আমাদের সঙ্গে আজকে ধন্যবাদ ভাই। লাইভে অংশ নিয়ে ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আরও একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। 2012 থেকে আছি ভূত FM এবং ভূত.com-এ। এটা আমার প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন এবং পড়ে শোনালে খুশি হব। আমার কাছে আরও ঘটনা আছে, সেগুলো পরবর্তীতে পাঠাবো ইনশাল্লাহ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আলিফ আল আরিফ বলছি, ঢাকা থেকে। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, সেটা আমি প্রকাশ করছি না। ঘটনাটি আমি একজনের কাছ থেকে কালেক্ট করেছি, জায়গার নাম বলা নিষেধ। চলে যাচ্ছি ঘটনায়। ইউনিভার্সিটির গার্লস হোস্টেলে উঠেছি আজ 3 মাস। আমার নাম আয়েশা, কিন্তু হোস্টেলে আসার পর থেকে দেখি হোস্টেলের 4 তলায় 403 নম্বর রুমটা সবসময় তালা দেয়া থাকে, আর 4 তলায় মানুষজনও বেশি যায় না। কিন্তু প্রথম দিকে সে বিষয়টা নজরে নেয়নি, কিন্তু আমাদের রান্নার কাজ করা বুয়ার আচরণ আমাকে সবসময় অবাক করত। তিনি সবসময় কালো বোরকা দিয়ে নিজেকে ঢেকে রাখতেন। প্রচণ্ড গরমেও তাকে কোনোদিন বোরকা ছাড়া দেখিনি। হাতে পায়ে মোজা পরে থাকতো, কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলতো না। গার্লস হোস্টেলে সবাই মেয়ে, তারপরও সবসময় নিজেকে সবার থেকে লুকিয়ে রাখত। আমার খুব অদ্ভুত লাগতো। একদিন ইউনিভার্সিটি থেকে ফিরে বান্ধবীদের সাথে হোস্টেলে প্রবেশ করার সময় আমি বান্ধবীদের মজা করে বললাম, আমাদের রান্নার বুয়া কি পাগল নাকি?
এই প্রচণ্ড গরমেও সবসময় বোরকা পরে থাকে, রান্নার সময়ও বোরকা খোলে না। এসব বলেই আমরা বান্ধবীরা সবাই হাসতে লাগলাম। এমন সময় দারোয়ান আমাদের কথা শুনে আমাদেরকে বলল, কারো বিষয়ে কিছু না জেনে হাসাহাসি করা ঠিক না। আমি আর আমার বান্ধবীরা দারোয়ান কাকার কাছে যেয়ে জিজ্ঞেস করলাম সে কিছু জানে কিনা, কেন রান্নার বুয়া সবসময় কালো বোরকা পরে থাকে। প্রথমে দারোয়ান কাকা কিছু বলতে না চাইলেও অনেকক্ষণ জোর করার কারণে তিনি বলতে রাজি হলেন। তিনি বললেন, বিকেল 5টায় আমার কাজের শিফট শেষ হবে, তখন তোমরা এসো, তখন বলবো। বিকেল 5টা বাজতেই আমি আর আমার বান্ধবীরা মিলে দারোয়ান কাকার কাছে গেলে তিনি প্রথমেই বলেন, সম্পূর্ণ ঘটনা সত্য, কিন্তু আমি যা বলবো তা তোমরা করার চেষ্টা করবে না কখনো, আর এই বিষয়ে কাউকে কিছু বলবে না। যদি তোমরা এই কথাগুলো মানো তাহলে আমি তোমাদের ঘটনা বলতে রাজি। কাকার কথায় আমরা সম্মতি দিলাম। কাকা বলতে শুরু করলেন, আমি সব শুরু থেকে বলছি। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছ 4 তলার 403 নম্বর রুমটা সবসময় বন্ধ থাকে, আর সেদিকে মানুষজনও বেশি যায় না। কেন জানো? বছর 2 আগের কথা। হোস্টেলের সিনিয়র কিছু মেয়ে সবাইকে খুব বিরক্ত করত। তারা হোস্টেলের সকল মেয়েকেই বিরক্ত করত। কিন্তু একদিন রিয়া নামের একটা মেয়ে তাদের বিরুদ্ধে হোস্টেলের দায়িত্বে থাকা স্যারকে নালিশ করে। স্যার মেয়েগুলোকে অনেক কথা শোনায়। এতে মেয়েগুলো রিয়ার উপরে প্রচণ্ড রেগে যায়। এর মধ্যে ইউনিভার্সিটির বাৎসরিক ছুটির সময় হয়ে আসে। 1 মাসের জন্য ইউনিভার্সিটি বন্ধ হয়। এই জন্য হোস্টেলগুলো 1 মাসের জন্য বন্ধ রাখা হয়। হোস্টেল বন্ধ হওয়ায় সবাই নিজ নিজ বাসায় চলে যায়। হোস্টেলে সবাই চলে গেলেও রিয়া আর ওই মেয়েগুলো ছিল। হোস্টেল বন্ধের আগের দিন বিকেলে রিয়া নিজ রুমে কাপড় গোছাচ্ছিল বাড়ি যাওয়ার জন্য। এমন সময় সেই মেয়েগুলো রিয়ার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে রুম বাইরে থেকে বন্ধ করে রাখে আর তালা দিয়ে চলে যায়। দারোয়ান সব রুম চেক করে দেখে সব রুমে তালা দেয়া, তাই সে হোস্টেলের মেইন গেটে তালা দিয়ে দেয় এবং সেও চলে যায়। 1 মাস পর হোস্টেল খুললেও রিয়া বাড়ি থেকে ফেরে না এবং রিয়ার রুম থেকে দুর্গন্ধ আসতে থাকে। তাই সেই রুমের ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুললে রিয়ার ভয়ানক লাশ দেখা যায়। রিয়া প্রচণ্ড ক্ষুধায় নিজেই নিজের হাত পা খেয়ে ফেলেছিল, তাই হাতে পায়ে অনেক জায়গায় মাংস ছিল না। রিয়ার রুম ছিল 403 নম্বর রুম। এখানে আমার একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটি হচ্ছে, ছুটির সময় রিয়ার বাড়ি যাবার কথা ছিল। রিয়া যদি বাড়ি না যায় তাহলে তো অবশ্যই রিয়ার পরিবার হোস্টেলের সাথে কথা বলবে বা খোঁজ খবর নেবে তার। কেন তারা এই খোঁজ খবরটি নেয়নি, নাকি রিয়া একা থাকতো, এই বিষয়টা আমার কাছে পরিষ্কার না। যাই হোক, দেখি তারপরে কি বলছেন তিনি। হোস্টেলের দায়িত্বে থাকা স্যার রিয়ার এমন ভয়ানক ও বিভৎস লাশ দেখে মনে করেন হয়তো এটা তাদেরই অসতর্কতার ফল। কেউ জানত না রিয়া কিভাবে রুমে আটকা পড়ে গিয়েছিল। হোস্টেলের নাম দুর্নাম হতে পারে ভেবে কর্মকর্তারা কোনো আইনি ব্যবস্থা নেননি। হোস্টেল কমিটি আর রিয়ার পরিবার এরই মধ্যে টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেয়। কিছুদিন রুমটা তালা বন্ধ থাকে। তারপর রিয়াকে খুন করা সেই মেয়েগুলোর একজন 403 নম্বর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় রুমের দরজা খোলা দেখতে পায় এবং ভেতরে কেউ একজন বসে আছে দেখতে পায়। সে রুমের ভেতরে প্রবেশ করলে রুমের দরজা বন্ধ হয়ে যায়। সারা দিন তাকে তার বান্ধবীরা দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। হোস্টেলের আরও কয়েকজন মেয়েরা মিলে যখন তাকে খোঁজাখুঁজি করছিল তখন তারা 403 নম্বর রুম থেকে জোরে জোরে হাসির আওয়াজ শুনতে পায়। একজন স্যার আর একজন দারোয়ানের মাধ্যমে সেই রুমের দরজা খোলা হলে সবাই দেখতে পায় যে সেই মেয়েটি নিজেই নিজের শরীরের হাত পায়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর জোরে জোরে হাসছে। এটা দেখে তাকে সাথে সাথে রুম থেকে বের করা হয়। রুম থেকে বের হয়েই সে অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে মারা যায়। একইভাবে রিয়াকে যারা মেরে ফেলেছিল তাদের সবারই এই রকম মৃত্যু হয়। সকলে নিজের শরীর ছিঁড়ে খেয়েছিল আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মারা গিয়েছিল। রিয়াকে খুন করা সে মেয়েগুলোর মধ্যে একটা মেয়ের নাম ছিল সাইমা। রিয়াকে খুন করা মেয়েগুলোর মধ্যে শুধু সেই বেঁচে আছে। তখন সে বুঝতে পারে সেও মারা যাবে,
তাই সে সকলের সামনে রিয়ার সাথে তার বান্ধবীরা মিলে কি করেছে তা বলে দেয়। এতে করে তার ওপর আইনি ব্যবস্থা নেওয়া হয়। এরপর দীর্ঘদিন কেটে যায়, প্রায় 1 বছর। সেই 403 নম্বর রুমটা তখনও তালাবন্ধ ছিল। তারপর একদিন রোজা নামের একজন মেয়ে আসে হোস্টেলে। তাকে থাকতে দেয়া হয় সেই 403 নম্বর রুমে এবং সে কারণে রুমটা খুলে দেয়া হয়। সকলে রোজাকে অনেক সতর্ক করে সেখানে না থাকার জন্য, কিন্তু সে বলে সে সব ভূতে বিশ্বাস করে না। প্রথম রাত কাটানোর পর সকালে কয়েকটা মেয়ে রোজার রুমের দরজায় অনেকবার নক করার পরেও সে যখন কোনো জবাব দেয় না, তখন সেই মেয়েগুলো হোস্টেলের দারোয়ানকে খবরটা জানায় এবং দারোয়ান একজন স্যারকে নিয়ে দরজা খুললে দেখতে পায় রোজারও সেই একই অবস্থা। সে নিজের শরীরের অনেকটা খেয়ে ফেলেছে এবং মারা গেছে। তারপর সেখানে একজন বড় হুজুর নিয়ে আসা হয়। হুজুর রুমে তার কিছু কাজ করেন এবং সকলকে জানান রিয়া নামের মেয়েটিকে এখানে 1 মাসের জন্য বন্ধ করে দেয়া হয়। রুমে খাবারের কোনো উৎস না থাকায় সে বাধ্য হয়েই নিজের শরীর খেতে শুরু করে। এখানে কোনো ওয়াশরুমও ছিল না, এতে করে রুমটা অনেক বেশি অপবিত্র হয়ে যায়। এদিকে রিয়া তার শরীরের মাংস খাচ্ছিল বলে তার অনেক বেশি রক্তক্ষরণ হতে শুরু করে এবং ভয়ানক মৃত্যু হয়। আর রুমও যেহেতু অনেক অপবিত্র ছিল, তাই এই রুমে অনেক ভয়ানক একজন জিন এসে এখানে বাসা বাঁধে। আর সে এতটাই শক্তিশালী, তার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব না। আমি রুমটাকে বন্ধ করে দিয়ে যাচ্ছি, এতে করে জিনটা এই রুম থেকে কখনো বের হয়ে কাউকে ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনারা এই রুমে ঢোকার চেষ্টা করবেন না, দূরে থাকাই ভালো। আর এই বলে হুজুর চলে যান। এরপরে 403 নম্বর রুমকে অভিশপ্ত রুম মনে করে বন্ধ করে দেয়া হয় আর সকলের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এবার যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তিনি প্রশ্ন করেন, সব বুঝলাম, কিন্তু তাহলে আমাদের রান্নার বুয়া কেন সবসময় কালো বোরকা হাতে পায়ে মোজা পরে থাকে? কাকা বললেন, বলছি আসলে তোমাদের রান্নার যে বুয়া সে আমার ভাগ্নি। আমরা শুনে অবাক হয়ে যাই। কাকা আবার বলতে শুরু করেন, আমি এখানে চাকরিতে এসেছি 1 বছর আগে। এরপর কিছু ঘটনা আমি নিজেও শুনেছি, বন্ধু বান্ধবের কাছ থেকেও শুনেছি, দেখেওছি। আমি এখানে দারোয়ানের চাকরি নেওয়ার কিছুদিন পর গ্রাম থেকে আমার ভাগ্নি আসে। তার একটা কাজের দরকার ছিল, তাই হোস্টেলের দায়িত্বে থাকা স্যারকে আমি অনুরোধ করি তার একটা কাজ নিয়ে দেই। তার কাজ ছিল হোস্টেলের রুম পরিষ্কার করা। কাজের প্রথম দিন তাকে স্যার সকল রুমের ডুপ্লিকেট চাবি দেয়, কিন্তু সেই 403 নম্বর রুমের চাবি দেয় না। সে যখন সকল রুম পরিষ্কার করে তখন সে দেখতে পায় স্যার 403 নম্বর রুমের চাবি তাকে দেয়নি। সেভাবে স্যার হয়তো ভুলে গেছে, তাই সে স্যারের কাছ থেকে সেই রুমের চাবি চায়, কিন্তু স্যার তাকে বলে 403 নম্বর রুম পরিষ্কার করতে হবে না। তাই আমার ভাগ্নি সেই রুম পরিষ্কার করে না। এর মধ্যে সে 403 নম্বর রুম সম্পর্কে কিছুই জানেনি, আর তাকে কেউ বলেওনি। একদিন ইউনিভার্সিটিতে অনেক বড় একটা অনুষ্ঠান ছিল। হোস্টেলের সকলে সেই অনুষ্ঠানে যায়। আমি হোস্টেলের মেইন গেটে ছিলাম। আমার ভাগ্নি হোস্টেলের সকল রুম পরিষ্কার করে। যখন 4 তলায় যায় তখন সে দেখতে পায় আজ 4 তলায় 403 নম্বর রুমের দরজা খোলা, আর সেখানে অনেক ধুলো জমেছে। তাই সে কিছু না ভেবেই সেই ধুলো পরিষ্কার করার জন্য রুমে প্রবেশ করে। দুপুর পার হয়ে বিকেল হয়ে যায়। আমার কাজের শিফট শেষ হয়ে যায় 5টায়। আমি বাড়ি চলে যাই। আমার ভাগ্নির ছুটি হয় 4টায়। আমি বাসায় ফিরে আমার ভাগ্নিকে না দেখে আমার স্ত্রীকে জিজ্ঞেস করি সে এখনো ফিরেছে কিনা। আমার স্ত্রী উত্তর দেয় না। আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম। রাত বাজে 7টা, তখনও সে ফেরেনি। তখন আমি হোস্টেলে চলে গেলাম। অনেককে জিজ্ঞেস করলাম ভাগ্নির কথা, কিন্তু সবাই বলল তাকে দেখেনি। আমার কেন যেন মনে হলো আমি দৌড়ে একবার 403 নম্বর রুমটি দেখে আসি। গেলাম। ভেতর থেকে গোঙানির শব্দ আসছিল। সাথে সাথে হোস্টেলের দায়িত্বে থাকা স্যারের সহায়তায় দরজা খুলে আমি আমার ভাগ্নিকে দেখতে পাই। সে ভেতরে পড়ে আছে। সে তার হাতের অনেকটা খেয়ে ফেলেছে আর মুখেরও অনেক অংশে মাংস নেই। আমি সাথে সাথে তাকে হসপিটালে ভর্তি করি। সে যাত্রায় সে বেঁচে যায়। সেই রাতটা যদি সে সেখানে থাকতো তাহলে মারাই যেত। সে সুস্থ হলে তাকে জিজ্ঞেস করেছিলাম সে কেন নিজের মাংস নিজেই খেয়ে ফেলেছিল। ভাগ্নি উত্তরে বলে, আমি সেই রুমে প্রবেশ করার পর দরজা একাই বন্ধ হয়ে যায়। তারপর আমার সামনে একটা ভয়ানক মানুষ এসে দাঁড়ায়। মানুষ বললে ভুল হবে, খুব ভয়ানক ছিল চেহারা। সে আস্তে আস্তে আমার কাছে আসে। তারপর
আমার আর কিছু মনে নেই। কাকা আবার বলতে শুরু করলেন, সেদিন সে বেঁচে গেলেও তার হাত পা এবং মুখের অনেক অংশের মাংস না থাকায় সেই জায়গাগুলো দেখতে ভয়ানক হয়ে যায়। তাই সে সব সময় নিজেকে কালো বোরকা পরিয়ে রাখে, হাত পায়ে মোজা দিয়ে ঢেকে রাখে। এই ঘটনা শুনে আমি আমার বান্ধবী কয়েকজন রান্নার বুয়ার হাত আর মুখ দেখতে চাইলাম। দারোয়ান কাকা রাজি হলো। আমরা গেলাম তাকে দেখতে। সে তার বোরকার মুখ খোলে এবং হাত পায়ের মোজা খোলে। সেই দৃশ্য আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 12:31 এবং আশা করছি এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তারা সবাই উপভোগ করেছেন। আমরা প্রায় 1 ঘন্টার মতন আপনাদেরকে ঘটনা শোনালাম এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন একজন অতিথিও, তার ঘটনা আপনারা শুনেছেন। যদি আজকের এই ঘটনাটি বা আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এটা শেয়ার করবেন বন্ধুদের সাথে, লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক মানুষ আমাদের শুনছেন,